আজকে তোমাদের এই ভিডিওটাতে আলোচনা করব মেইনলি কপি কলের যে ম্যাথগুলো আছে এগুলা নিয়ে। তো কপি কলের ম্যাথ শুরু করার আগে কিছু বেসিক কথাবার্তা তোমাদের বলতেছি। বল নিয়ে, বলের মেইন কনসেপ্টটা কি। বলের তো আমরা সবাই সূত্র জানি, এফ ইকুয়াল টু এম এ এম এ বাট আমরা এই অধ্যায়টাতে বা বলের সূত্রতে এফ ইকুয়াল টু এম এ, বা এটা কার্যকরী বলের সূত্র মেইনলি আমরা মানে কার্যকরী বল দেখলে আমরা সেখানে এম এ বসাবো, এটা একটু মাথায় রাখবো। আর অনেক সময় ঘর্ষণ দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যদি ঘর্ষণ দেওয়া থাকে তাহলে অবশ্যই ঘর্ষণ বলের সূত্র আমাদের জানা থাকা লাগবে। ঘর্ষণ বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লিউ। মিউটা কি? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহক। আর ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে ওজন, এমজি। আর মনে করো এখানে একটা বস্তু আছে, তুমি এই দিকে বস্তুটাকে এফ বলে ধাক্কা দিচ্ছ বা এফ বল প্রয়োগ করতেছো বস্তুটার উপর, এবং এখানে যদি ঘর্ষণ থাকে তাহলে অবশ্যই এখানে একটা ঘর্ষণ বল ফিল হবে তার উল্টা দিকে। মনে রাখবা সবসময় ঘর্ষণ বলটা কিন্তু বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। বস্তু যদি এই দিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে তার উল্টা দিকে। তাহলে এখানে কার্যকর বল কত পাওয়া যাবে? আর এটা যদি আরেকটু সহজভাবে বুঝাই, মনে করো তুমি এইদিকে 10 নিউটন বলে টানতেছো আর এদিকে একজন 6 নিউটন বলে টানতেছে, তাহলে যেই দিকে বল বেশি বেশি বলে টানতেছে সেই দিকে তো বস্তুটা আগাবে। তো বস্তুটা আসলে আলটিমেটলি কোন দিকে আগাবে? এই দিকে। কিন্তু কথা হচ্ছে বস্তুটা কি 6 নিউটন বলে আগাবে? উত্তর হচ্ছে না, কারণ 10 নিউটন বলে তো এদিকে টানতেছে আর 6 নিউটন বলে এইদিকে। তো এই বড়টা থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে, বাকি থাকবে কত? 4 নিউটন। এই 4 নিউটন বল এই বস্তুটার উপর নেট ফোর্স বা লব্ধি বল আর কি এই বস্তুটার উপর প্রয়োগ করা হবে যদি এইদিকে 10 এদিকে 6 নিউটন টানে। ওরকম সেম এইদিকে যদি প্রযুক্ত বল থাকে এবং গতির বিপরীত দিকে যদি ঘর্ষণ বল থাকে, তাহলে এখানে কার্যকর বলটা কত হবে? কার্যকর বলটা হবে প্রযুক্ত বল, মানে এটা যেহেতু বড় এদিকে গতিশীল, বড়টা মাইনাস ছোটটা, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এখান থেকে লিখতে পারবা প্রযুক্ত বল তো এফ, ঘর্ষণ বল ছোটতার এফ, আর কার্যকরী বল সমান কি লেখা যাবে? এম এ। এখান থেকে তুমি চাইলে ত্বরণটা বের করতে পারবা, এ ইকুয়াল টু, এটা জাস্ট মনে রাখো, আমরা ম্যাথ করতে গেলে বা প্রশ্নগুলো সলভ করতে গেলে এগুলো আরো ভালো মতো ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, প্রবলেম 1, পুলির ম্যাথ আর কি, সবচেয়ে সহজ টাইপ একটা দিয়ে শুরু করা হয়েছে। এখানে দেখো, এখানে একটা পুলি লাগানো আছে আর এই পাশে একটা 66 কেজি ভরের বস্তু, এই পাশে একটা 30 কেজি ভরের বস্তু। এই পাশে একটা 66 কেজি ভরের বস্তু, এই পাশে একটা 30 কেজি ভরের বস্তু। প্রশ্নটা বলছে ত্বরণ নির্ণয় করো। দেখো নর্মালি বোঝাই যাচ্ছে যে যেটা 66 কেজি ভরের বস্তু সেটা বেশি ভারী, সেটা নিচের দিকে পড়া শুরু করবে, এবং এটা নিচের দিকে পড়া শুরু করার অর্থ হচ্ছে এই বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে। তো আমরা জানি যদি কোনো বাধা না থাকতো, একটা বস্তু কি এমজি ভরের মানে ওজন সে ফিল করে, আর ত্বরণটা কি থাকে? জি। বাট এখানে আসলে জি ত্বরণে এটা নিচে উঠবে না, এটা উপরে যাবে না। কারণটা হচ্ছে এখানে আরেকটা বস্তু এর পাশে ঝোলানো আছে। তো অবশ্যই এই ত্বরণটা জি এর চেয়ে আলাদা হবে, বাট ওই ত্বরণটা কত এটা বের করতে হবে। দেখো এই দুইটা বস্তুর মাঝখানে 66 আর 30 কেজি ভরের বস্তুর মাঝখানে অন্য কোনো কিন্তু বস্তু নেই, পুলি আছে। পুলিটা কিন্তু ঘর্ষণহীন ধরে নেওয়া হচ্ছে এখানে আর কি, যে পুলির মধ্যে কোনো ঘর্ষণ কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 66টা নিচে নামবে, 30টা উপরে উঠবে। বাট কত কত ত্বরণে? 66 কেজি ভরের বস্তুটা যত ত্বরণে নিচে নামবে, 30 কেজি ভরের বস্তুটা তত ত্বরণে উপরে উঠবে। ধরে নাও এই ত্বরণের পরিমাণটা হচ্ছে এ। আবার একটা রশি যখন একটা বস্তুর সাথে জোড়া থাকবে, এটা কি টান টান অবস্থায় থাকবে না? তো এখানে একটা টান বল কাজ করবে, টান বল। আর এখানেও একটা টান বল কাজ করবে। এটা অন্য একটা কালি দিই, মনে করো কি কালি দেবো? সবুজ। টান বল এখানে টি কাজ করতেছে, এখানেও টি। যেহেতু এই দুইটা বস্তুর মাঝখানে অন্য কোনো বস্তু নেই, ওই জন্য দুইটা টান বলে কি হবে? সেম হবে। আবার আমরা জানি যে কোনো বস্তুর নিচের দিকে তার ভর মানে ওজন এমজি কাজ করে,
এটা তো নিচে কি কাজ করবে, mg। ধরে নাও এটার নাম দিলাম m1g, m2g, নিচের দিকে কাজ করতেছে, আর টান বলগুলো উপরের দিকে। তাহলে আমি একটু আগে যেটা বললাম, এই যে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল কার্যকরী বল, এখানে আবার এরকম, এখানে তো আরেকটা দেখাইলাম যে এদিকে যদি 10 নিউটন বল কাজ করে, এদিকে 6, তাহলে আলটিমেটলি কোন দিকে কাজ করবে, বড় বলের দিকে বলটা কাজ হবে, এবং এই দুটোর বিয়োগফল মানে 4 নিউটন বল এদিকে কাজ করবে। তো সেম কনসেপ্টটা এখানেও তোমাদের ফলো হবে। দেখো এখানে আমরা দুটো সমীকরণ লিখবো, একটা হচ্ছে 66 কেজি ভরের বস্তুর জন্য, আর একটা হচ্ছে 30 কেজি। 66 কেজি ভরের বস্তুর জন্য দেখো এখানে কিন্তু নিচের দিকে কাজ করতেছে mg, আর উপরের দিকে কাজ করতেছে t, বাট বস্তুটা কোন দিকে করতেছিল, নিচের দিকে পড়তেছে। এর অর্থ কি mg এর মানটা বেশি, t এর মানটা কম। তাহলে এখানে আমি লিখতে পারবো m1g মাইনাস টি, কেন, কারণ টিটা যেহেতু কম, ইকুয়াল টু কি লিখতে পারবো ma, কারণ এই দুইটার লব্ধি বলটা তো নিচের দিকে কাজ করতেছে, আর এই দুইটার লব্ধি বল বলতে মানে বড়টা মাইনাস ছোটটা যেটা আসবে সেটাই লব্ধি বল, বা সেটাই কার্যকরী বল। কার্যকরী বল সমান কি লেখা যাবে, ma, ওই জন্য এটা ma লেখা গেছে, বা m1a, যেহেতু বস্তুটার ভর m1, এটাকে দাও 1 নম্বর। আবার 30 কেজি ভরের বস্তুর জন্য দেখো এখানে আবার m1g m2gটা আগে হবে না। দেখো এই বস্তুটার নিচে নাম ছিল দেখে mgটা বড় ছিল, এই বস্তুটা তো উপরে উঠতেছে মানে টিটা বড়, mgটা ছোট, এটা হবে t মাইনাস m2g ইকুয়াল টু কি লেখা যাবে, m2a, মানে এইটা যত ত্বরণে উপরে উঠতেছে আর কি কার্যকরী বল। 1 আর 2 নম্বর সমীকরণ পাইছি, এখন এই দুটো সমাধান করলে এর মান পেয়ে যাব। কিভাবে সমাধান করব, 1 আর 2 যোগ করে দাও, যোগ করলে m1g থাকে, এটি আর এটি কাটা যাবে, প্লাস m2g থাকে, সরি মাইনাস m2g থাকে, আর এইদিকে হচ্ছে m1a প্লাস m2a। এখানে g কমন নিতে পারো, g কমন নিলে থাকে m1 মাইনাস m2, এই পাশে a কমন নিতে পারো, তাহলে কি হবে m1 প্লাস m2। তাহলে a সমান কত আসতেছে, দেখো g m1 মাইনাস m2, আর এটা এর সাথে যেটা কোনটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে g এর নিচে ভাগ হয়ে যাবে, m1 প্লাস m2। এখন মান বসাইলে তুমি आंसर পেয়ে যাবে। g এর মান কত 9.8, m1 কত 66, মাইনাস এটা কত হবে 30, আর নিচে কত 66 প্লাস 30। এখন ক্যালকুলেট করে দেখি কত আসে। 9.8 ইন্টু 66 মাইনাস 30 ভাগ 66 প্লাস 30, এটা হচ্ছে 3.675, 3.675 ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ম্যাথটা, মানে যেটা নিচে পড়তেছে সেটা তো এমজি বড় হবে, টান বলটা কম, যেটা উপরে উঠতেছে সেটা টান বলটা বেশি বলে উপরে উঠতেছে, এমজিটা ছোট, ওই জন্য দুইটা সমীকরণ দিয়ে সমাধান করলে আমরা এর মানটা পেয়ে গেছি। এটা গেল শুধু পুলি বা কপি কলের ম্যাথ, এখানে মাঝখানে অন্য কোনো বস্তু নাই। এরপরে আরেকটা আসি, এই যে দুই পাশে দুইটা বস্তু ঝুলানো এরকম, তো এইটা করার আগে এইটা আগে করাই, যে এক পাশে একটা বস্তু ঝোলানো আছে। দেখো পি বস্তু আছে একটা, যার ভর দেওয়া আছে 2 কেজি এবং ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2। এখানে একটা পুলি লাগানো আছে,
এখানে 30 কেজি ভরের বস্তু ঝোলানো আছে, বলছে পি বস্তুর ত্বরণ নির্ণয় করো। তাহলে একটা জিনিস খেয়াল করো, পি বস্তুটা কোন দিকে গতিশীল হবে? যেহেতু এইদিকে অন্য কোনো বস্তু ঝোলানো নাই, তো এই দিকটার কোনো মাথা নষ্ট করতে মানে 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 মাথায় কোনো আর কি প্রেশার নেওয়ার দরকার নেই এইদিকে কি আছে না আছে, কারণ এদিকে তো কিছুই নেই। আর এই বস্তুটা 30 কেজি, নিচের দিকে কি কাজ করবে? mg বল, মানে ওজন নিচের দিকে তার কাজ করবে। যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে, একটা টান টান হয়ে আছে, তাহলে এখানে অবশ্যই একটা টান বল কাজ করবে, উপরের দিকে কাজ করবে। টান বল ধরে নাও টি। এই সেম টান বলটা, এই সেম সুতা, মাঝখানে কিন্তু অন্য কোনো বস্তু নেই, এই বস্তুটার সাথে লাগানো আছে না, তাহলে এর 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 এখানে যে টান বলটা ফিল হবে সেটা কত বল? সেটা হবে কিন্তু টি। টি বলটা একেও টান টান করে ধরে রাখছে, সরি দিকটা হবে এদিকে, টি বলটা একেও টান টান করে ধরে রাখছে। দেখো এইদিকে কি কোনো বল আছে? এইদিকে কিন্তু কোনো বল নাই, তাহলে এই বস্তুটা যে গতিশীল হচ্ছে কার জন্য? এই টি বলের জন্যই তো গতিশীল হচ্ছে, টি টি এর জন্যই কিন্তু মেনলি এদিকে গতিশীল হচ্ছে। এখন 30 কেজি ভরের বস্তুটা কি এখানে থাকবে নাকি নিচে নামবে? অবশ্যই নিচে নামবে। এই 30 কেজি ভরের বস্তুটা যেহেতু নিচে নামবে, তাহলে mgটা অবশ্যই বড় টি এর চেয়ে। তাহলে এখানে লিখতে পারবা, আচ্ছা এটা লিখার আগে আরেকটা জিনিস বলি, এইদিকে কিন্তু বল আছে একটা, ঘর্ষণ বল। দেখো বস্তুটা কিন্তু এই দিকে গতিশীল হবে, 2 কেজি ভরের বস্তুটা যেহেতু 30 কেজি ওজনটা বেশি ভারী, নিচের দিকে এটা পড়বে, এটা এইদিকে আগায় যাবে। তো এখানে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে ঘর্ষণ আছে, ঘর্ষণ থাকলে ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করবে, মানে এই দিকে একটা ছোট হাতের এফ বা ঘর্ষণ বল কাজ করবে। তো ওই ঘর্ষণ বলটা আগে বের করে নিই। পি বস্তুর ঘর্ষণ বল এফ যদি বের করি, এফ ইকুয়াল টু কি? মিউ এস ইন্টু ডাব্লু, বা মিউ ইন্টু ডাব্লু আর কি। তো মিউ এর মান কত দেওয়া আছে? 0.2। এস দ্বারা বোঝাচ্ছে স্থিতি ঘর্ষণ, আর কে থাকলে গতি ঘর্ষণ করবে, বাট জিনিস একই। ডাব্লিউ কি? mg 0.2, m কত? 2 কেজি, জি কত? 9.8। তাহলে 0.2, 9.8, 2 কেজি, 3.92 আসছে। নিউটন। তাহলে এইদিকে কত নিউটন কাজ করতেছে? 3.92 নিউটন, এই যে ঘর্ষণ বলটা। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, ঘর্ষণ বলটা অবশ্যই কম হবে কার চেয়ে? এই টি এর চেয়ে বা টান বলের চেয়ে। এইদিকে যে বলটা সে ফিল করতেছে, এটার চেয়ে কি হবে? এই ঘর্ষণ বলটা কম হবে, কারণ টিটা তো বস্তুটাও তো এদিকেই যাচ্ছে, ওই জন্য এটা বেশি, এদিকে তো আর আসতেছে না, ঘর্ষণটা কম। তাহলে এখানে দুইটা সমীকরণ বের করব। একটা হচ্ছে 30 কেজি ভরের বস্তুর জন্য যে সমীকরণটা, সেটা কি হবে? mg তো বড় বললাম, এটার mg নিচের দিকে বড়, টি যেহেতু ছোট, মাইনাস টি ইকুয়াল টু লেখা যাবে এম এ। ও আরেকটা কথা, এই বস্তুটা নিচের দিকে যে ত্বরণে গতিশীল হবে, এই বস্তুটাও সেম ত্বরণে ডান দিকে গতিশীল হবে। তো এখানে কার্যকরী বলের যে এম এ লিখবো, এটা এটাই লিখবো, আর এখানেও এম এ, এই যে এম এ, এটা দিলাম 1 নাম্বার। বা এটাকে m1g নাম দাও, তাহলে ভালো হয়, কারণ এখানে একটা এম আছে তো। তারপর 2 কেজি ভরের বস্তুর জন্য কি লেখা যাবে? দেখো এদিকে টান বলটা বেশি, ঘর্ষণ বলটা কম, তাহলে টি মাইনাস ঘর্ষণ বল এফ ইকুয়াল টু লেখা যাবে এম এ। এটা দাও 2 নাম্বার। এখন এই দুটো যদি সমাধান করতে চাও, তাহলে আবার আগেরটার মতো 1 আর 2 যোগ করে দাও। 1 আর 2 যোগ করলে কি হবে? m1g থাকবে, টি কাটা যাবে, মাইনাস এফ থাকবে, আর এইটা হচ্ছে m1 যদি নাম দিই m1, আর এটাকে যদি এম এম ধরি আর কি, যেমন এখানে এম ধরছিলাম, এমই থাক, সমস্যা নেই। তাহলে m1 এ প্লাস এম এ, m1g মাইনাস এফ, যদি তুমি এ কমন নাও তাহলে কি হচ্ছে? m1 প্লাস এম। এখন সেম জিনিসটা আমি অপর পেজে নিয়ে যাই। তাহলে এ সমান কত পাচ্ছ? m1g মাইনাস এফ, নিচে হচ্ছে m1 প্লাস এম। m1 কত ধরা হয়েছিল? 30 কেজি, তাহলে 30 ইন্টু জি কত? 9.8, মাইনাস এফ কত? এফ ছিল 3.92 নিউটন,
ডিভাইডেড বাই 30 আর m এর মান কত 2। তাহলে এটা একটু ক্যালকুলেট করি কত আসে দেখি। 30 into 9.8 minus 3.92 divided by 32 9.065 এটা আসছে 9.065। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখানে দুইটা সমীকরণ লেখা গেছে, 30 কেজি বস্তুর জন্য একটা, এটার mgটা বেশি, টিটা কম, mg মাইনাস টি ইকুয়াল টু কার্যকরী বল লিখতে হবে। আবার এটার জন্য দেখো টিটা বেশি, এফটা কম, তাহলে টি মাইনাস এফ ইকুয়াল টু এম। দুইটা যোগ করলে আমরা এর মানটার সমাধান করে ফেলতে পারতেছি। আচ্ছা, এরপরে আরেকটাতে আসো যেটা দুই পাশে বস্তু ঝুলানো আছে। তোমাদের লেভেলে এসএসসি লেভেলে সর্বোচ্চ কঠিন আসলে, কঠিন ঠিক না, মানে সর্বোচ্চ যদি আসে টাইপ তাহলে এটা আসতে পারে, এর উপরে যাবে না আর কি। অথবা এরকম থাকতে পারে এক পাশে আরেকটা বস্তু লাগাই দিল, তখন এই পাশে যে ওজনটা কাউন্ট করবো, এইটা আর এটা যোগ করে কাউন্ট করবো, এই আর কি। এর চেয়ে কঠিন বা এর চেয়ে মানে কমপ্লিকেটেড কিছুতে যাবে না। দেখো এখানে বলছে পি বস্তুর ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। তাহলে অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি জি ইকুয়াল টু 9.8, বাট পি বস্তুর ত্বরণ কত এটা আমরা বের করবো। ধরে নাও পি বস্তুর ত্বরণ হচ্ছে এ। তুমি তোমার কমন সেন্সে বলো পি বস্তুটা কোন দিকে গতিশীল হবে। দেখো 66 কেজি ভরের বস্তুটা যেহেতু মানে ভর যেহেতু বেশি, তাহলে এইটা নিচের দিকে আসবে, বোঝাই যাচ্ছে। এটা নিচের দিকে গতিশীল হবে, মানে ত্বরণটা থাকবে এইদিকে। আর 30 কেজি যেহেতু ছোট ভর, তাহলে এটা উপরের দিকে উঠবে। আর এ ত্বরণটা থাকবে এইদিকে, যেটা 60 কেজিটা 66 কেজিটা বড়, তাহলে এটা নিচের দিকে আসবে, এটাকে এইদিকে টানবে, আর এটা উপরের দিকে উঠবে। কিন্তু তিনটা যেহেতু পরস্পরের সাথে সংযুক্ত, তিনটারই ত্বরণ কি হবে, সেম হবে। মানে এইটার ত্বরণ এ হলো, এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ। পি বস্তুর ত্বরণ বের করতে বলছে, মানে মেনলি আমাদের এ বের করতে বলছে এখানে। তাহলে এখানে এখন টান বলগুলো দেখে নি, কি কি টান বল আছে। দেখো নিচের দিকে এটা যদি ধরি M1, তাহলে নিচের দিকে কাজ করবে M1 জি। এটা যদি দিই M2, তাহলে নিচের দিকে কাজ করবে M2 জি। এটা যদি ধরি M3, ওটা পরে লিখতেছে। দেখো এটা কি কাজ করতেছে, M1 জি, নিচের দিকে কাজ করতেছে। উপরের দিকে টান টান করে আছে যেহেতু সুতা, তাহলে একটা টি বল কাজ করবে, এটার উপরের দিকে একটা টি বল। বাট আগের ম্যাথটাতে যদি যাই আমি, দেখো এখানকার টি বল আর এটার টি বল কি ছিল, সেম ছিল। বা তারও আগেরটাতে যে এইটার সাথে যে টি, এটার সাথে টি সেম। সেম কেন, কারণ এই দুটা বস্তুর মাঝে অন্য কোনো বস্তু ছিল না। বাট এইটাতে যদি দেখো এই বস্তুর মাঝে একটা 2 কেজি ভরের বস্তু আছে, তার মানে এই টিটা যদি হয় T1, এই টিটা হয়ে যাবে T2, মানে দুইটা টি কিন্তু সেম না। তবে এই T1টার যে প্রান্ত এইখানে লাগানো আছে, এইখানে যে একটা টান কাজ করবে, এইদিকে টান যে মানে এইদিকে টান টান করে আছে, এখানে তো টান টান করে থাকবে, এখানকার টানটা হবে T1। আবার এই পাশে যে টানটা, এইদিকে যেহেতু T2, এই টানটাও কত হবে, T2। এখন তুমি বলো T1 বড় না T2 বড়। দেখো বস্তুটা যেহেতু এইদিকে গতিশীল, বাম দিকে, এই দিকটা এইদিকে দেওয়া আছে, তার মানে T1টা বড়, ওই জন্য না এইদিকে টেনে নিয়ে আসতেছে, আর T2টা ছোট। T1 গ্রেটার দেন T2। এটা এই চিত্র দেখে বা আমাদের অ্যানালাইসিস দেখে আমরা বলতে পারতেছি। তাহলে এখানে আমরা সমীকরণ বের করব, সমীকরণ দিয়ে আমরা এর মান সলভ করব। তো প্রথমে লিখি 66 কেজি ভরের বস্তুর জন্য যে সমীকরণটা, সেটা হবে কি, এখানে নিচের দিকে বস্তুটা আসতেছে, উপরের দিকে T1টা অবশ্যই কম, যেহেতু ত্বরণটা নিচের দিকে। তাহলে এখানে লিখতে পারবো M1G মাইনাস T1 ইকুয়াল টু কি, M1A। বস্তুটা যেহেতু M1 আর এ ত্বরণে যেতেছে, এটা এই পাশে তো কার্যকরী বল থাকবে, এটা দিই 1 নম্বর সমীকরণ। 30 কেজি ভরের বস্তুর জন্য যদি সমীকরণ বের করি, এটা কি, M2G মাইনাস T2 ইকুয়াল টু M2A, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। মানে Mg2টা, সরি ভুল হয়ে গেল, এখানে তো এই 30 কেজি ভরেরটা উপরের দিকে উঠতেছে, তাহলে টিটা বড়। T2 মাইনাস M2G, টিটা বড় হবে যেহেতু উপরের দিকে উঠতেছে। আর 2 কেজি ভরের বস্তুর জন্য সমীকরণ এখানে বসে, মানে এখানে তিনটা বস্তু যেহেতু তিনটা সমীকরণ বসাইতে হবে।
2 কেজি ভরের বস্তুটা দেখো, দুইটা বল কাজ করতেছে এর উপর। একটা হচ্ছে T1 এদিকে, আর একটা T2 এদিকে। আমি যেটা বললাম T1টা বড়, যেহেতু বস্তুটা এইদিকে গতিশীল, বাম দিকে। বাট এইখানে একটা কাহিনী, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। কারণ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে ঘর্ষণ বলও দেওয়া থাকবে। তো আমরা জানি এখানে ঘর্ষণ বলটা বের করে নিই, F = মিউ ইন্টু W। মিউ হচ্ছে 0.2, W হচ্ছে mg। m কত 2, g কত 9.8। এটা যদি বের করি তাহলে কত আসবে, এখানে 3.92 নিউটন আসবে। বুঝতে পারছো? এখন দেখো বস্তুটা গতিশীল কোন দিকে, এই বস্তুর এই দিকে, বাম দিকে। গতিশীল যেদিকে থাকে ঘর্ষণ বল সবসময় তার বিপরীত দিকে কাজ করে, মানে F বলটা কাজ করবে ডান দিকে। তাহলে ডান দিকে কয়টা বল আছে, 2টা। বাম দিকে কয়টা, একটা। আর কোন বলটা বড়, যেহেতু বাম দিকে বস্তুটা গতিশীল। দেখো 66 যেটা যেহেতু বেশি নিচে আসতেছে, এটা পি বস্তুটা বাম দিকে যাবে। বাম দিকেরটা যেহেতু গতিশীল, বাম দিকে গতিশীল যেহেতু, তাহলে বাম দিকের বলটা বেশি হবে, মানে T1 হবে বেশি, মানে বড়। মাইনাস ডান দিকের গুলো সব মাইনাস হয়ে যাবে, T2 মাইনাস F = কত হবে, MA। এখানে M কত, এটাকে তো পি বস্তুটাকে তো M3 ধরে নেওয়া হয়েছিল, M3A, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন এই 3টা সমীকরণ থেকে সমাধান করে এর মান বের করব। কি করব, এখানে 1 + 2 + 3 করে দিব। যদি 3টাই যোগ করে দাও তাহলে দেখো T1 মাইনাস আছে, এখানে প্লাস আছে। T1 দুইটা কাটা যাবে, T2 দুইটা কাটা চলে যাবে। তাহলে কি থাকবে, M1g মাইনাস M2g মাইনাস F। যোগটা আশা করি বুঝতে পারছো, মানে বাম পক্ষগুলো একসাথে যদি যোগ করে দেখো, T1 কাটা, T2 কাটা, M1g লেখা হইলো মাইনাস M2g আর মাইনাস F। আর এই পাশের গুলো দেখো, M1a, M2a, M3a। তাহলে 3টা যদি যোগ করে একসাথে, M1, M2, M3, একসাথে লিখলে A। তাহলে A সমান কত হবে, মানে একবারে আর কি কমন নিয়ে লিখলাম আর কি, M1a, M2a, M3 সবগুলোতে যেহেতু A আছে, কমন নিয়ে লিখে দিলাম আর কি। M1 প্লাস M2 প্লাস M3। দেখো এর মানটা কিন্তু হয়ে গেল। এখন আমরা জাস্ট মান বসাবো। আচ্ছা, M1 এর ভর কত ছিল, 66 ইন্টু 9.8। M2 কত ছিল, 30 ইন্টু 9.8। F কত বের করছিলাম, ঘর্ষণ বল 3.92। আর নিচে 3টারই যোগফল, মানে 66 প্লাস 30 প্লাস কত, 2। M3টা তো 2 কেজি ভরের বস্তু ছিল। আচ্ছা, এখন এটা যদি মান বের করো কত আসবে, ক্যালকুলেটর হিসাব করি। 66 ইন্টু 9.8 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস 3.92 divided by 66 plus 30 plus 2, 3.56 আসে এটা, 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। বাট এটা কিন্তু ত্বরণ কিন্তু জানতে চাইনি, বলছে যে ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা। তো ত্বরণ তো পেয়ে গেছো, তুলনা করলে কি করবো, ভাগ করে দাও। মনে করো G ডিভাইডেড বাই A যদি করো, G কত 9.8, A কত পাইছো 3.56। নাইন পয়েন্ট এইট 3.56, এটা আসতেছে
2.75 আসতেছে। তার মানে কি বুঝাইতে বললা যে এই এ যেটা পাইছো ত্বরণ, তার তুলনায় যে জি সেটা এত গুণ বেশি, বা এত গুণ আর কি, জিটা এর 2.75 গুণ, এটাই আর কি তুলনা করা হলো। আশা করি বুঝতে পারছো, মানে এটার অনুপাত বের করে দেখাইলেই হয়ে গেল যে কত গুণ কম বা কত গুণ বেশি। এই ছিল পুলির ম্যাথ। আর আরেকটা টাইপ আছে যেটা বললাম আর কি প্রথমে, যে আচ্ছা এখানে একটু বুঝাই দিই। যদি দুইটা করে বস্তু থাকে, মনে করো এখানে আরেকটা বস্তু আছে, তাহলে এখানে যেমন 66 লিখছি, মনে করো এখানে 20 কেজি ভরের বস্তু, তখন এই দুইটা বস্তু মিলে একটা বস্তুকে ধরে নিবা, 20 আর 66 যোগ করে 86 ধরে নিবা, এরকম আর কি বিষয়টা। আর আশা করি বুঝতে পারছো, জিনিসগুলো সহজই আছে, যদি সহজে ইজিলি বুঝতে পারো, কঠিন কিছু না। ঠিক আছে, ভিডিওটা এখানেই রাখতেছি। থ্যাংকস ফর ওয়াচিং।